দেশের অর্থনীতি মূলত ব্যাংক নির্ভর। অনিয়ম, লুটপাট আর আস্থার সংকটে দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিকল্প উৎস হয়ে উঠতে পারে পুঁজিবাজার। এমন বাস্তবতায় সরকার বলছে ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে পুঁজিবাজারের অংশ বাড়ানো হবে। কিন্তু নজরদারির অভাবে বিনিয়োগকারীদের আস্থার তলানিতে থাকা পুঁজিবাজার কি সহজেই চাঙা করা যাবে? এসব নিয়ে আমাদের আজকের তালিকাতার আলোচনার বিষয় পুঁজিবাজার নির্ভর অর্থনীতি কিভাবে। আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা। আমি শুরুতে ফারুক আহমেদ সিদ্দিক আপনার কাছে জানতে চাইব যে সপ্তাহের শেষ কার্যদিবসে 5 কার্যদিবসের মধ্যে 4 কার্যদিবসই পতন ঘটেছে ডিএসইর প্রধান সূচকে। বৃহস্পতিবারও তাই ছিল। তো সব মিলিয়ে আসলে এই যে আস্থার সংকট, এটি আসলে কতটুকু আমরা কাটিয়ে উঠতে পারবো? এখন যে ফলটা হচ্ছে যে গত হয়তো 1 মাস, আমার মনে হয় এটা পৃথিবীর অনেক স্টক এক্সচেঞ্জে কিন্তু এ ধরনের ফল হচ্ছে বা অস্থিরতা দেখা যাচ্ছে মূলত ইরানের যুদ্ধের কারণে। তো সেটা কিছু ইম্প্যাক্ট আমাদের এখানেও পড়ছে। আমাদের এখানে জ্বালানি সংকট দেখা দিতে পারে এরকম একটা আশঙ্কা আছে। বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন করতে পারে আশঙ্কা আছে। তো এসব আশঙ্কা থেকে হয়তো কিছুটা ফল পড়ছে, কিন্তু আমার মনে হয় না আমাদের অবস্থা খুব একটা খারাপ হয়েছে। গতকাল তো বেশ ভালো রকম উত্থান দেখা গিয়েছিল। তো উত্থান পতনের মধ্যে আছে আমাদের, আমার মনে হয় খুব হতাশ হওয়ার মতো এমন কিছু ঘটে নাই। জি, আমরা একটু ডক্টর ফারুক আহমেদ সিদ্দিকের কাছ থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা আপনার কাছে জানতে চাইব যে এই যে বিনিয়োগের বিকল্প উৎস বলা হচ্ছে যে পুঁজিবাজার হয়ে উঠতে পারে, তো পুঁজিবাজারের সার্বিক তদারকি এবং সামনের যে পরিকল্পনা সেগুলো আসলে আপনি কিভাবে দেখছেন এবং সেগুলো কিভাবে সাজানো যায়, ঢেলে সাজানো যায়? আচ্ছা, আমি প্রথমেই শুরু করব আমাদের সাবেক চেয়ারম্যান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বক্তব্য থেকে। আসলে আমাদের কিন্তু আমরা অনেকভাবেই চেষ্টা করেছি পুঁজিবাজারের উপর নির্ভর বেশি হতে, যাতে ব্যাংকিং খাতে নির্ভরতা কমে। সত্যি কথা বলতে কি, দীর্ঘমেয়াদী ঋণ নিতে হলে, দীর্ঘমেয়াদী কোনো পুঁজি যদি উঠাতে হয়, প্রকৃত জায়গা হইল পুঁজিবাজার। কিন্তু আমাদের দেশে সেটা হয়নি। আমাদের দেশে এই গত 1.5 বছরের মধ্যে নতুন কোনো আইপিও আসে না, সুতরাং ইকুইটি উঠানোর মতন সুযোগ তারা পায়। আর আমরা বারবারই বলছি, ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী লোন না নিয়ে যদি বন্ড ইস্যু করে লোন নেওয়া যায়, তাইলে কিন্তু একটা সুস্থ এবং স্বাভাবিক আমরা অর্থবাজার এবং পুঁজিবাজার দেখতে পাবো। কিন্তু ওই জায়গায় যাইতে পারিনি। আসার কথা বর্তমান সরকার চাচ্ছেন, যদি তারা প্রকৃত পদক্ষেপ নেন, পদক্ষেপ নিলে শুধু চলবে না, ইমপ্লিমেন্টেশন করার মতন একটা পরিবেশ তৈরি করতে হবে। ওই পরিবেশটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুঁজিবাজারের উপর নির্ভরতা আসবে না। এবং বাংলাদেশের যারা শিল্পপতি আছেন, যত রকমের ঋণ আছে, তারা শুধু কেবল ব্যাংকিং খাতের উপরেই নির্ভর করবে। সুতরাং আমি যেটা দেখতে চাইবো, বাংলাদেশে যে বন্ড মার্কেটটা আছে, সেই বন্ড মার্কেটটা বড় হোক এবং আরো সাবলীল হোক। এবং এইটা করতে পারলেই দেখা যাবে যে আস্তে আস্তে যারা ব্যাংকের উপর নির্ভরশীল ছিল, তারা পুঁজিবাজারের উপর নির্ভরশীল হবে। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিক, আপনার কাছে জানতে চাইবো যে এই যে ইমপ্লিমেন্টেশনের কথা বলছিলেন, যে বন্ড থেকে লোন ইস্যু করার বিষয়ে বলছিলেন, ব্যাংক থেকে না নিয়ে, তো এই যে প্রক্রিয়াগুলো আরও কিভাবে সহজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন। প্রক্রিয়া তো বন্ড ইস্যু তো করা যায়, কর্পোরেট বন্ড আমাদের ইস্যু করা যেতে পারে, কিন্তু এখানে কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে তো বটেই, সেজন্য সবাই একটু কশাস। প্রথম বাধাটাই দেখো যে গ্রিনফিল্ড কোম্পানিকে আমি বন্ড ইস্যু করতে পারছি না, কারণ তারা প্রপার সিকিউরিটি দিতে পারবে বলে আমার মনে হয় না, এবং তাদের পারফরমেন্স আমরা দেখিনি। সুতরাং তারা এই বন্ড পরিশোধ করতে পারবে কিনা আমরা বুঝতে পারি না। তো গ্রিনফিল্ড একটা কোম্পানিকে যদি বন্ড না দিই, তাহলে কিন্তু প্রাথমিক ইনভেস্টমেন্টটা এখান থেকে আসছে না বন্ড থেকে। যারা পরীক্ষিত কোম্পানি, তাদের কর্পোরেট বন্ড ইস্যু করতে পারে, এবং কিছু কিছু কোম্পানি করেও, ব্যাংকগুলো তো করেই। তো এখানে এই ভূমিকাটা আরো বড় আকারে করা যেতে পারে। এই ব্যাপারে আফসার মুসার সঙ্গে একেবারে একমত যে বন্ড মার্কেটের একটা সম্ভাবনা আছে, তবে এটা মোটামুটি আমি মনে করি যে সিকিউরড বন্ড মার্কেট হতে হবে, কারণ আমাদের এখানে রিস্ক ফ্যাক্টর কমাতে হবে। আমাদের 1996 সালে কিন্তু
কিছু কর্পোরেট বন্ডে কিছু ঠিক মতো পারফর্ম করে নাই, যার ফলে কর্পোরেট বন্ডের প্রতি মানুষের আস্থা সে সময় কমে গেছিল। তবে আমি এটা একমত যে যথেষ্ট কাজ করা হয় নাই। আমার মনে হয় কর্পোরেট বন্ডের মাধ্যমেই একমাত্র প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ানোর একটা ভালো সম্ভাবনা আছে, এবং এই ব্যাপারে সরকার, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এরা উদ্যোগী হলে যথাযথ সিকিউরিটি নিয়ে বন্ড মার্কেট একটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে। কিছু কিছু অলরেডি ইমপ্লিমেন্ট কিছুটা হয়েছে, কিন্তু কিছু কিছু মিসপ্লেসড হয়ে, যেমন ধরুন আমরা জানি যে গত সরকারের শেষের দিকে কিছু বন্ড ইস্যু করা হয়েছে, যেগুলো কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্রয় করাও হয়নি। আমরা জানি সুকুব বন্ড ইস্যু করা হয়েছে, তারপর আমার বন্ড ইস্যু করা হয়েছে। এইগুলো কিন্তু এফেক্টিভলি কাজ করার আগেই নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, এবং এই বন্ডগুলোর ভবিষ্যৎ কি হবে আমরা এখনো জানি না। এই ধরনের বন্ড মার্কেটে এছাড়াও যদি কোম্পানি ঠিকমতো পারফর্ম করতে না পারে, বন্ড মার্কেটে যে ডিসকাউন্ট দিয়ে আপনি বন্ডটা দিবেন, পরবর্তীকালে এই ডিসকাউন্ট রেটের ইন্টারেস্ট দিতে পারবে কিনা এ ব্যাপারে অ্যাসিওর হওয়া দরকার। এই জন্য বন্ড মার্কেট আমি প্রায় 30 বছর ধরে শুনছি যে বন্ড মার্কেট ডেভেলপ করা দরকার, কিন্তু বন্ড মার্কেট কিন্তু ডেভেলপ করছে না। এই সমস্যাগুলো সরকারের অ্যাড্রেস করা উচিত এবং এটা ডেভেলপ করা উচিত। আমি এটা এগ্রি করি। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা, আপনার কাছে জানতে চাইব যে প্রাইভেট ইনভেস্টমেন্টের কথা বলছিলেন, তো এটি আসলে কিভাবে বাড়ানো যায় এবং কিভাবে আসলে এই যে বিনিয়োগের মূল উৎস থেকে বেরিয়ে পুঁজিবাজার নির্ভর হওয়া যায় ব্যাংক থেকে বেরিয়ে, সেটি নিয়ে যদি কিছু আলোচনা করতেন। আসলে কি বন্ড বলেন আর যে কোনো সিকিউরিটিজেরই বলেন, যারা ইনভেস্টর আছেন তারা এর রিটার্নটাও দেখে আবার ঝুঁকিটাও দেখে। আমাদের দেশে বন্ড ইস্যু করার ব্যাপারে ঝুঁকিটা এত বেশি যে লোকজন ইচ্ছা করলেও বাই করতে চায় না। কিন্তু আমি অন্য একটা জায়গায় যাইতে চাচ্ছি। আমাদের দেশে বাদ দিলাম কর্পোরেট বন্ড ততটা বেশি পপুলার হয়নি, কিন্তু একটা বিশেষ কারণে আমরা দেখতে পাচ্ছি ট্রেজারি বন্ডগুলো তত বেশি ট্রানজ্যাক্টেড হচ্ছে না। ওখানেও কিন্তু যদি হইতো, যারা নাকি আমরা বিনিয়োগ করি, আমাদের পোর্টফোলিওটা উইডথটা বাড়াতে পারতাম। আমরা কমন ইকুইটির সাথে বন্ড মিশ্রণ করে একটা ব্যালেন্সড ঝুঁকি হয় এমন একটা ইনভেস্টমেন্ট করতে পারতাম। এই জায়গাটায় আমি বুঝি না কি জন্য আমরা এই ট্রেজারি বন্ড মার্কেটটাকে, ট্রেজারি সিকিউরিটিজ মার্কেটটাকে পাবলিকের ডোমেনে আনতে পারতেছি না কেন? এই জিনিসটা আরো ভালো করে খতিয়ে দেখতে হবে। এই ব্যাপারে আমি মনে করি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক এবং যারা ব্রোকারেজ হাউস আছেন এদেরকে একটা সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যদি করতে পারে তাইলে কিন্তু আমার মনে হয় আমাদের ছোট্ট একটা পুঁজিবাজার, এখানে বেশি ইকুইটিও নাই, বন্ড তো হাতে গোনা, সুতরাং বিনিয়োগকারীদের জন্য একটা ভালো পোর্টফোলিও তৈরি করার মতন সুযোগ করে দেওয়ার জন্য অন্তত ট্রেজারি বন্ড মার্কেটটা, ট্রেজারি সিকিউরিটিজ মার্কেটটাকে যদি পপুলার করা যায় তাইলে একটা হতে পারে। আরেকটা জিনিস আমি যেটা বলবো আর কি, যারা নাকি ব্যবসা বাণিজ্য করেন তারা যখন লোন নিতে চান, লোন নিতে গেলে যদি অতিরিক্ত সময় ব্যয় করতে হয় ওই লোনটা পাইতে হইলে, তাহলে সমস্যা। আমাদের দেশে একটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেহেতু পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা, ওদের কাছে অ্যাপ্লাই করতে হয়, ওখানে অ্যাপ্লাই করার পরে একটা নির্দিষ্ট সময়ের পরে একটা পারমিশন পায়। এই সময়টা অনেক সময় দীর্ঘ বলে মনে হয়। এই দীর্ঘসূত্রিতাটাও একটা বড় কারণ হতে পারে। ওই দীর্ঘসূত্রিতার কারণটাও ওই জায়গায় আছে। যারা নাকি বন্ড ইস্যু করতে চায় তারা প্রকৃতপক্ষে বন্ডের পিছনে যেই ক্যাশ ফ্লো আছে সেই ক্যাশ ফ্লোটা সাফিসিয়েন্টলি দিতে পারবে কিনা সেই জিনিসটা নিশ্চিত করতে চায় সিকিউরিটি কমিশন। সেটাতে হয়তো সময় বিলম্ব করে, বাট এনিওয়ে সময় বিলম্ব হওয়ার কারণেও অনেক ব্যবসা প্রতিষ্ঠান স্বল্প সময়ে লোন পাওয়ার জন্য ব্যাংকের কাছে দ্বারস্থ হয়, পুঁজিবাজারের কাছে যেতে চায় না। জি, আপনারা থাকুন আমাদের সঙ্গে। আমরা একটি বিরতির সময় হয়েছে, বিরতিটি নিয়ে এসে আবার আলোচনায় ফিরব। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত রয়েছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিক এবং পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা। আমাদের আজকের আলোচনার বিষয় পুঁজিবাজার নির্ভর অর্থনীতি কিভাবে। ফিরছি আলোচনায়। বিরতির আগে যেমনটি বলছিলেন
অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা, যে আসলে ট্রেজারি বন্ডকে আরও বেশি কার্যকর করা প্রয়োজন এবং আরও বেশি জনপ্রিয় করা প্রয়োজন, আসলে সেগুলোকে কার্যকর করতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী? আপনার কাছে জানতে চাইব। দেখেন, এটা আমি এগ্রি করি যে ট্রেজারি বন্ডকে ট্রেডেবল করা উচিত স্টক এক্সচেঞ্জে, তাতে করে নতুন বিনিয়োগ আসবে। তার বিনিয়োগ এসে গেছে। এটা হয়তো ওই যে বললেন যে এটা বোর্ড ব্যালেন্স পোর্টফোলিও হয়তো করতে পারবে অনেকে, কিন্তু দেশে নতুন করে বিনিয়োগের মাধ্যমে তবে ট্রেডেবল করা উচিত। তাতে করে স্টক এক্সচেঞ্জ রিচার হবে, যারা স্টক মার্কেটে বিনিয়োগ করেন তাদের একটা ব্যালেন্স পোর্টফোলিও তৈরি হতে পারবে। এই সমস্যাটা আমার মনে হয় যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। আমি যতদূর জানি একটা সমস্যা ছিল কমিশনের অর্থ, যে এগুলো এত বেশি দামের যে তার উপর কমিশনের লেনদেনের যে কমিশন এটা খুব বেশি হয়ে যায়। তো এটা এমন কোনো সমস্যা না এটা যে সমাধান করা যায়। আমার মনে হয় মূলত এটা বিভিন্ন মহলের যে এটাকে ট্রেডেবল করার জন্য যে একটা সমন্বিত উদ্যোগ দরকার, ইনিশিয়েটিভ দরকার। এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক, এসএসসি বা অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে, ইভেন এনবিআর, এক্সচেঞ্জেস, এটা একটা যৌথ মিটিং করে আমার মনে হয় যে এই গভর্নমেন্ট বন্ডটা ট্রেডেবল করলে একটা পোর্টফোলিও ম্যানেজমেন্টটা ইনভেস্টরদের জন্য অনেক ব্যালেন্সড হতে পারে। জি, চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী যেমনটি বলছিলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা, আসলে পুঁজিবাজার বিনিয়োগে একটি দীর্ঘসূত্রিতার কথা আপনি বলছিলেন শুরুতেই। তো এই যে দীর্ঘসূত্রিতা, সেটি আসলে কিভাবে কমানো যায় এবং কি কি পদক্ষেপ নিলে এই পুঁজিবাজারকে আরো চাঙা করা যায়? ভালো প্রশ্ন করেছেন। আমার কাছে যেটা মনে হয় আর কি, আমরা যদি কর্পোরেট সেক্টরটা দেখি, ওরা দুইটা সিকিউরিটিজ ইস্যু করে টাকা উঠাবে। একটা হলো শেয়ার বিক্রি করে, আর একটা হলো বন্ড বিক্রি করে। তো আমরা বন্ড মার্কেটের পরিধিটা বাংলাদেশে ভালো হচ্ছে না সেটা আমরা বুঝছি। তো ফারুক আহমেদ সিদ্দিকী স্যার বললেন যে ওখানে একটা বিশ্বাসের প্রশ্ন আছে। কিছু কিছু বন্ড 1996-এ ছাড়া হয়েছিল। যারা বন্ড ইস্যু করেছে তারা শর্ত অনুসারে বন্ড যারা কিনেছেন তাদেরকে যথাযথ ক্যাশ ফ্লো দিতে পারেন নাই। এই যে বিশ্বাস ভঙ্গের একটা কারণ, সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে এফেক্ট করেছে। নতুন কোনো সিকিউরিটিজ যারা বিক্রি করতে চান, বন্ড বিক্রি করতে চান, তারা হয়তো সেটা সাহস পান না। আরেকটা জিনিস আমি যেটা মনে করি আর কি, আমাদের দেশে কর্পোরেট বন্ড ইস্যু করলে যেই জায়গায় ইন্টারেস্ট রেটটা ফিক্স করা হয়, সেই ইন্টারেস্ট রেটটা একটু বেশি হয়ে যায়। অনেক সময় দেখা যায় ব্যাংকের থেকে যেই লোন নিলে যে ইন্টারেস্ট হয় সেই তার চাইতে একটু বেশি হয়। কারণটা হলো ইনভেস্টররা যখন বন্ডে ইস্যু করেন তখন তারা চিন্তা করেন যে আমি বন্ড থেকে ঝুঁকির অনুপাতে রিটার্নটা পাবো কিনা। আর যখন ব্যাংকের কাছে আমি যাই, ব্যাংক অনেক সময় 1-to-1 নেগোসিয়েশন করে যদি দেখে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুব ভালো, তাদেরকে কম ইন্টারেস্ট রেটে লোন দিয়ে দেয়। তো এইটার একটা ফয়সালা করতে হবে। এই ফয়সালাটার একটা উপায় হইলো যে ব্যাংকগুলো যদি ডিসিশন নেয় এবং সরকার যদি ডিসিশন নেয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান লং টার্ম লোন কমার্শিয়াল ব্যাংক থেকে নিতে পারবে না। কমার্শিয়াল ব্যাংকের ম্যান্ডেট কিন্তু আসলে তা না। তাইলে এই পথটা বন্ধ হইলে হয়তো তাদের নির্ভরতা পুঁজিবাজারের উপর আসবে এবং আস্তে আস্তে পুঁজিবাজারের মধ্যে এই বন্ডগুলো যখন ভালো ভালো কোম্পানিগুলো ছাড়বে তখন একটা বিশ্বাস স্থাপন করতে শুরু হবে। ফারুক আহমেদ সিদ্দিকী স্যার বলতেছিলেন যে কিছু কিছু ব্যাংক কিন্তু বন্ড ছাড়ছে। তো ব্যাংকের বন্ডগুলো কিনতে কিন্তু অসুবিধা হচ্ছে না। এখন ব্যাংক যখন বন্ডগুলো ছাড়ছে, তাদের যেই প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করছে। তো ওই কারণেই দেখা যায় ব্যাংকের সিকিউরিটিজ, বন্ড সিকিউরিটিজ গুলো বিক্রি হচ্ছে এবং আরো বিক্রি হইতে পারতো, কিন্তু বাংলাদেশে তো ব্যাংক বেশি নাই। একটা বন্ড ইস্যু করার পরে পরের দিনই তো আরেকটা ইস্যু করা যায় না। আমার মনে হয় কর্পোরেট বন্ড মার্কেটটাকে বড় করতে হবে। পৃথিবীর মধ্যে যদি আপনি যান, আপনি দেখবেন আমেরিকাতেও বন্ড মার্কেটের মধ্যে সবচেয়ে বড় বন্ড মার্কেট হলো ট্রেজারি বন্ড মার্কেট, তারপরে কর্পোরেট বন্ড মার্কেট, তারপরে আছে মিউনিসিপাল বন্ড মার্কেট। আমাদের দেশে বন্ড মার্কেটটা নাই বললেই চলে। এটাকে আমরা যদি বিস্তৃতি করতে পারি তাইলে কিন্তু অনেক বিনিয়োগকারী পুঁজিবাজারে শেয়ার যেটা বেশি ঝুঁকিপূর্ণ না করে ওই বন্ড মার্কেটই নির্ভর হতে পারত। তো আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি এই ব্যাপারে সতর্ক হন তাইলে ভালো হয়। জি, একদমই শেষে জানতে চাইবো সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছে যে এই যে আস্থার সংকট নিরসনে পুঁজিবাজারে কি ধরনের ভূমিকা রাখতে পারে সরকারের, কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, একেবারে সংক্ষেপে যদি বলতেন।
না, বন্ড মার্কেটে তো একটা আস্থা থাকতেই হবে। বন্ড মার্কেটে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি নতুন করে একটা ব্যবসা শুরু করছেন, গ্রিনফিল্ড যেটাকে আমরা বলি, সেটাকে প্রথম ইনভেস্টমেন্ট। সেখানে আপনি বন্ড কিভাবে ইউজ করবেন? সেখানে তো আপনাকে কোথাও কোনো আমাদের দেশে যেটা হচ্ছে যে আমরা গ্রিনফিল্ড কোম্পানিকে ইভেন ইকুইটিতে যেতে দিই না, আইপিওতে যেতে দিই না। সেখানে আমার বন্ড মার্কেট দেওয়াটা খুবই হাইলি রিস্কি। আমাদের এখানে আস্থা সৃষ্টি করতে হবে। আস্থার অভাবের চাইতে সবচেয়ে বড় কথা, আমাদের এখানে ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে না, আমাদের বিনিয়োগের উন্নতি হচ্ছে না। আমাদের গত 2 বছরে কোনো বিনিয়োগ হয়নি। সেটা এই বিনিয়োগ যদি না হয়, তাহলে ব্যাংক বলুন বা স্টক মার্কেট বলুন, কোনোটারই মানে ফলাফল ভালো হবে না। ব্যাংকের অবস্থাও যে খুব একটা ভালো আছে এখন তা নয়। জি ফার্স্ট কথা হচ্ছে যে আপনার গত 2 বছরে বিনিয়োগের লেভেল এত কমে গেছে এবং প্রাইভেট সেক্টর ক্রেডিট ফ্যাসিলিটিসও বোধহয় 6% বা 6.5% নেমে গেছে, যেটা গত 20 বছর 25 বছরে হয়। সুতরাং ব্যাংক লোনই যেখানে মানুষ দিচ্ছে না, সেখানে আপনি নতুন করে আইপিও যেখানে 2 বছর আছে না, সেখানে কিভাবে স্টক মার্কেট ডেভেলপ করবে? আনলেস উই শুড ফোকাস অন ইকোনমিক ডেভেলপমেন্ট নাও, অন ইনভেস্টমেন্ট নাও। তারপরে মানে ধীরে ধীরে স্বাভাবিক এগুলো যদি উন্নতি হয়, ন্যাচারালি স্টক মার্কেট বা মানি মার্কেট এগুলো জি নিশ্চয়ই, ধন্যবাদ আপনাদের দুজনকেই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এই পর্যন্তই। সঙ্গেই থাকুন।